আমি এখন হচ্ছে মহস্থানগড়ে, যেটা বগুড়া শহর থেকে 13 কিলোমিটার উত্তরে কতোয়া নদীর পাশে অবস্থিত। ধারণা করা হয় প্রায় 2500 বছর আগে, অর্থাৎ যীশু খ্রিস্টেরও জন্মের আগে এখানে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। এই মহস্থানগড়ের আদি নাম ছিল পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। পরবর্তীতে এটি মহস্থানগড় হিসেবে পরিচিত হয়ে ওঠে। এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সহ বিভিন্ন সভ্যতার বিভিন্ন নিদর্শন পাওয়া যায়। তো 2016 সালে সাগ এটাকে সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। আজকে আমরা মহস্থানগড় ঘুরবো এবং মহস্থানগড়ের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পর্যবেক্ষণ করবো। আর আমার সাথে আছে জিহাদ। জিহাদ, কেমন হ্যালো লাগছে বল? ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? মহস্থানগড় এসে কেমন লাগছে বল? অনেক ভালো লাগতেছে। অনেকদিন পরে আসলাম। ওকে, আমরা এর আগে অনেকবার আসছি, বাট এবার ভিডিও করা হয় নাই, ভাবলাম আজকে ভিডিও করি। ওকে, আমার সাথে হচ্ছে আমার কাজিন আনন্দ। আনন্দ, কেমন লাগছে হাই মহস্থানগড় এসে বল? ফ্রেন্ডস, অনেক সুন্দর ভাই। অনেক অনেকদিন পরে আসলাম। ওকে, আর সাথে হচ্ছে আমার বড় ভাই। কেমন লাগছে বলো? ভালো লাগছে। এর আগেও যদি আসছিলাম একবার, কিন্তু অনেক ছোটতে আসছিলাম। এবার দেখি নতুন কি কি যুক্ত হয়েছে এখানে, দেখি এক্সপ্লোর করি আজকে। তো মহস্থানগড়টা বেসিক্যালি আমাদের বাসা থেকে কাছে হওয়ার কারণে মাঝে মাঝে আসা পড়ে, বাট কখনো ভিডিও বানানো হয় নাই। ভাবলাম আজকে ভিডিও বানাই আপনাদেরকে দেখাই। সো প্রথমে আমি যে জায়গাটা এসেছি এটাকে বলে জাহাজঘাট, অর্থাৎ 2500 বছর আগে যখন মহাস্থান শহরটাকে প্রতিষ্ঠা করা হয় তখন এখানে জাহাজ এসে থামতো। এখানে কতোয়া নদীর একটা সাইড চলে গেছে, যেটা এখন আসলে অনেকটাই নেই বললেই চলে, জাস্ট একটা নালার মতো আছে। বাট আগে এখানে জাহাজ আসতো যখন এখানে মানুষজন বসবাস করতো। আর এই পাশের এই ঘাটটাকে বলা হয় জাহাজ ঘাট, অর্থাৎ এই ঘাট থেকেই বিভিন্ন মানুষ এবং বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করা হতো। এইটা মহাস্থানগড় জাদুঘর। তো মহাস্থানগড়ের মতো একটা সমৃদ্ধ একটা শহর কেন আসলে মাটি চাপা পড়লো, এইটা সম্পর্কে সঠিক তথ্য যদিও খুঁজে পাওয়া যায় নাই। পরবর্তীতে যখন এটি আবার খনন করা হয় তখন এই মহাস্থানগড় থেকে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাওয়া গেছে সেগুলো সংরক্ষণ করার জন্য একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে এখন বর্তমানে মৌর্য, গুপ্ত, সেন এবং পাল আমলে যেগুলো বিভিন্ন নিদর্শন সেগুলো এখানে সংরক্ষণ করে রাখা। শুরুতে এখানে শুধু মহাস্থানগড়ের বিভিন্ন নিদর্শন থাকলেও এরপরে আরো আশেপাশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নিদর্শনগুলো কালেক্ট করে এখানে এনে রাখা হয়, সংগ্রহ রাখা হয়। যদিও এর ভিতরে ক্যামেরা প্রবেশ করতে দিবে না বা ভিডিও করতে দিবে না। সো আমি একটু বাইরে থেকে আপনাদেরকে দেখাই জাদুঘরটা। সো এখানে তারা ভিতরে কিছুতেই ভিডিও করতে দিবে না। আমি বেশ কয়েকবার রিকোয়েস্ট করছি, তারপরেও তারা পারমিশন দেয়নি, অর্থাৎ তাদের ভিতরে ভিডিও করা টোটালি নিষেধ। তো ভিতরে বেসিক্যালি তাদের বিভিন্ন সভ্যতার বিভিন্ন নিদর্শনগুলো তারা সংরক্ষণ করে রেখেছে। যেমন এখানে কিছু পাথরের বিভিন্ন নির্মাণ করা ফলক আছে, এর পাশাপাশি কিছু পোড়ামাটির ফলক আছে, বিভিন্ন মূর্তি আছে, এর পাশাপাশি বিভিন্ন ধ্বংসাবশেষের বিভিন্ন চিহ্ন বা নিদর্শনগুলো তারা সংরক্ষণ করে রেখেছে। তো আপনারা আসলে স্বচক্ষে দেখতে পারবেন, বাট ভিতরে ছবি এবং ভিডিও করা পুরোপুরি নিষেধ। সো এইটা গোবিন্দ ভিটা, যেটা জাদুঘরের ঠিক পাশে অবস্থিত। গোবিন্দ ভিটা নামটি বেসিক্যালি এসেছে গোবিন্দ অর্থাৎ বিষ্ণুর আবেশ থেকে। যদিও এখানে বিষ্ণুর কোনো নিদর্শন খুঁজে পাওয়া যায়নি, বাট তারপরেও হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এখানে বিষ্ণু একসময় এসেছিলেন, যার যে বিশ্বাস থেকে এই জায়গাটির নাম রাখা হয়েছে গোবিন্দ ভিটা। সো আমি এখন দাঁড়িয়ে আছি গোবিন্দ ভিটায়। এই গোবিন্দ ভিটা অ্যান্ড জাহাজঘাট অ্যান্ড জাদুঘর এই তিনটা জায়গা একদম পাশাপাশি অবস্থিত। আর এই যে এই পাশে এইটাই হচ্ছে সেই কর্তোয়া নদী। এই কর্তোয়া নদীকে ঘিরেই কিন্তু এখানে সেই সভ্যতা গড়ে উঠেছিল, অ্যান্ড যেটা আজ ধ্বংস হয়ে আজ এই অবস্থায় পরিণত হয়েছে।
আমি এখন আছি জিয়তকুণ্ডে, এটা শিলদেবী ঘাটের ঠিক পাশে অবস্থিত। ধারণা করা হয় পরশুরাম যখন এই জায়গাটাতে অবস্থান করতেন, তখন তার সৈন্যরা যখন যুদ্ধে আহত হইতো বা নিহত হইতো, তাদেরকে নিয়ে এসে এই কূপের মাঝে ফেলা হইতো এবং তারা তারপর এখান থেকে সুস্থ হয়ে উপরে উঠে আসতো। তো এটা আসলে কতটা সত্যি এটা আমি জানি না, বাট ইতিহাস এটাই বলে। জিয়তকুণ্ডের ঠিক পাশেই অবস্থিত এই পরশুরামের প্রাসাদ, যেখানে হিন্দু দেবতা পরশুরাম থাকতেন। আমি এখন আছি বেহুলা লক্ষিন্দরের বাসঘরের সাথে। এইটা বেসিক্যালি বগুড়া শহর থেকে 10 কিলোমিটার দূরে গোকুল নামে একটা জায়গায় অবস্থিত এবং এই স্তম্ভটির উচ্চতা প্রায় 45 ফিট। এই জায়গাটি সম্পর্কে একটি প্রাচীন লোকগাথা প্রচলিত আছে। ধারণা করা হয় শিবের কন্যা মনসা একবার চাঁদ সওদাগরকে তার পূজা করার জন্য আহ্বান করলে তিনি সেই আহ্বানে সাড়া দেন না, যার ফলে মনসা তাকে অভিশাপ দেন যে তার প্রত্যেকটা ছেলে সন্তান সাপের কামড়ে মারা যাবে। এরপর একে একে চাঁদ সওদাগরের প্রতিটা ছেলেই সাপের কামড়ে মারা যায়। এরপর তার শেষ ছেলে লক্ষিন্দরের সাথে যখন বেহুলার বিয়ে হয়, তখন অনেক সাবধানতা অবলম্বন করার পরেও সাপের কামড়ে লক্ষিন্দরের মৃত্যু ঘটে। এরপর বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভেলায় চড়ে নদীতে উঠে পড়েন এবং দীর্ঘ 6 মাস মনসার কাছে ক্ষমা প্রার্থনা করার পরে মনসা তাকে মাফ করে দেয় এবং লক্ষিন্দর পুনরায় জীবন ফিরে পায়। এইটা পুরোটাই লোকগাথা। তারপরেও এইটার উপর বিশ্বাস করে দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থীরা এখানে আসেন এই জায়গাটা পরিদর্শন করতে। আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটাকে বলা হয় ভাসুবিহার, যেটাকে স্থানীয়রা নরপতির ধাপ হিসেবে বলে থাকে। এইটা বেসিক্যালি বগুড়া শহরের মহাস্থানগড় থেকে 6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এখানে বৌদ্ধ সংগ্রাম বাস করতেন, যার ফলে এই জায়গাটা খনন করার পর বৌদ্ধ আমলের বিভিন্ন নিদর্শন এখানে খুঁজে পাওয়া যায়। এর পরবর্তীতে এখানে চীনা পরিব্রাজক হিউয়েন সাং 638 খ্রিস্টাব্দে ভ্রমণ করেন এবং এই জায়গাটাকে তিনি পো শি পো অথবা বিশ্ববিহার নামে উল্লেখ করে থাকেন। এর পরবর্তীতে ব্রিটিশ আমলে এই জায়গাটিকে ভুস্যবিহার বলেও অভিহিত করে থাকে। বর্তমানে এটা বেসিক্যালি ভাসুবিহার নামেই অধিক পরিচিত। আমি যে দালানটার উপর দাঁড়িয়ে আছি এই দালানটাকে বলে ছোট সংগ্রাম। আর এইটাতে টোটাল 26টা কক্ষ ছিল যেখানে ভিক্ষুকরা বসবাস করতেন। আর এইটা ঠিক বাম পাশে একটা বড় সংগ্রাম আছে যেখানে 30টা কক্ষ ছিল, যেই কক্ষগুলোতে বিভিন্ন ভিক্ষুকরা বসবাস করতেন। এখানে বেসিক্যালি বিভিন্ন পোড়ামাটির ফলক, বিভিন্ন স্থাপনা এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া যায়, যেগুলো এখন আগের মতো নেই, ধ্বংসাবশেষগুলো পাওয়া যায়। আর আগে এই জায়গাটা অনেক সমৃদ্ধ ছিল, অনেক ভিক্ষুকরা এখানে আসতেন তাদের ধর্মীয় উপাসনা করার জন্য। আমি এখন আছি শাহ সুলতান মহিষাওয়ার মাজার শরীফের সামনে। এই মাজার শরীফ সম্পর্কে খুব ইন্টারেস্টিং একটা গল্প প্রচলিত আছে। ধারণা করা হয় বোরহান নামের একজন মুসলমান তিনি পরশুরামের আমলে পুত্র সন্তান লাভের উদ্দেশ্যে গরু কোরবানির মানত করেন এবং গরু কোরবানি দেন। এরপরে পরশুরাম যেটা করেছে, তাকে এই গরু কোরবানি দেওয়ার অপরাধে তাকে হত্যার আদেশ দেয়। এরপর সেই বোরহানকে রক্ষা করার জন্য শাহ সুলতান তিনি মাছের পিঠে চড়ে এই করতোয়া নদী ধরে এই জায়গায় আসেন, যার কারণে এই জায়গার নাম দেওয়া হয় মাহিসাওয়ার, যেহেতু তিনি মাছের পিঠে চলে এসেছিলেন। আসলে এগুলো পুরোটাই প্রচলিত কথা বা কল্পিত কথা, এটা আসলে কতটা সত্যি এটা জানা যায়নি। বাট এখনো সেই বিশ্বাস থেকে অনেকে এখানে আসেন, এই মাজার শরীফে আসেন, বিভিন্ন কিছু মানত করেন, তাদের বিভিন্ন ইচ্ছা বাসনা তারা এখানে প্রকাশ করেন। এখানে প্রতি বছর অনেক মানুষ আসেন এই মাজার শরীফে, যারা মাজারকে বিশ্বাস করেন আর কি,
তারা এখানে আসেন, তারা ভাবেন এখানে এসে মানত করলে বা এখানে তারা কোনো একটা কিছু কোরবানি দিলে তাদের আসলে সেই মানতটা পূর্ণ হবে। এটা কতটা সত্যি এটা আসলে যারা এই মাজারকে বিশ্বাস করেন তারাই জানেন। অ্যান্ড এটা সামনে দেখতে পাচ্ছেন মহাস্থান মাজার মসজিদ, অর্থাৎ সুলতান সাহেবের প্রধান শিক্ষকের মাজার, যে সুলতানের কথা আমি বললাম, যিনি মাছের পিঠে চড়ে এখানে এসেছিলেন। অ্যান্ড এই ভিতরে যদি আমি দেখাই, এই ভিতরে এটাকেই বলা হয় সেই হজরত শাহ সুলতানের কবর। ভিতরে লেখা আছে হজরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাহি, তার কবরস্থান এটা। বেসিক্যালি এই কবরটাকে কেন্দ্র করে এই মাজারটা গড়ে উঠেছে। মহস্থানগড় সম্পর্কে খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, এখানে একসময় হিন্দুর দেব দেবতা পরশুরাম বাস করতেন। এরপরে এখানে মাছের পিঠে চড়ে যখন শাহ সুলতান আসে, অর্থাৎ এখানে একসময় মুসলিম আধিপত্য ছিল। তো যার কারণে এখানে বিভিন্ন ধর্মাবলম্বীদের মানুষরাই এখানে আসেন। এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী তারা এখানে বেহিলা লক্ষ্মীন্দরে বাসঘর আছে বা গোবিন্দপীঠ আছে, সেগুলোতে আসেন। এর পাশাপাশি মুসলমান যারা ধর্মাবলম্বী আছে, তারা যারা মাজারে বিশ্বাস করে, তারা এই মাহি সাহেব সাধুদের মাজার শরীফ ভিজিট করতে আসেন। সেই সাথে মহস্তানগড়ের গল্প এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।